খেলার ময়দানে যেমন কোচ এবং ক্যাপ্টেনের ভূমিকা অনস্বীকার্য, ঠিক তেমনি আসন্ন বিধানসভা নির্বাচনে রাজনৈতিক লড়াইয়ে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা ব্যানার্জির অন্যতম সেনাপতি কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শুধু রাজনৈতিক ময়দানেই নয়, আইন আদালতের আঙিনায়ও তিনি সেনাপতি হিসাবে কাজ করে চলেছেন। আসন্ন নির্বাচনের আগে তার রাজনৈতিক পর্যবেক্ষণ, জাতীয় রাজনীতিতে তৃণমূল কংগ্রেসের ভূমিকা, তার ব্যক্তিগত জীবনে পারিবারিক সদস্যদের সঙ্গে তার সম্পর্ক, এছাড়াও আইনের আঙিনায় বিচারপতিদের সঙ্গে সওয়াল পর্বে তার যে ভূমিকা, এই সামগ্রিক বিষয় ছাড়াও তার খাদ্যাভ্যাস এবং শরীরচর্চা, আধ্যাত্মবাদ, এই সব কিছু বিষয় নিয়েই আমরা কথা বলে নেব তৃণমূল কংগ্রেসের অন্যতম সেনাপতি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। চলুন কি বলেন তিনি, তার মুখ থেকে আমরা সরাসরি শুনে নেব এবং তার সঙ্গে সারা দিন আমরা লক্ষ্য রাখব তিনি কিভাবে রাজনৈতিক ময়দানে তৃণমূল কংগ্রেসকে সেনাপতি হিসাবে তার রাজনৈতিক আঙিনায় তুলে ধরছেন। कालिकां दक्षिणां दिव्यां मुण्डमाला विभूषितां सृष्टिस्थिति विनाशानां शक्तिभूते सनातनी गुणाश्रय गुणमयी नारायणी नमस्तुते शरणागत दीनार्थ परित्राण परायणे सर्वसाति हरे देवी नारायणी नमस्तुते। কল্যাণদা, সকালের ব্রেকফাস্ট প্রতিদিনই কি এই ব্রেকফাস্ট হয়? গরমকাল তো তরমুজটা আমার কম্পালসারি সকালে। টোস্ট বাড়িতে থাকলে কোনোদিন হয়তো ছুটি দিন চালু বেশি বেশি খাওয়া হয়, কিন্তু মোটামুটি আমার এটাই খাওয়া বস্তু হয়ে গেছে, এতেই ভালো লাগে, খিদেও কমে গেছে আগের চেয়ে। ফ্রুটসটা আমি খুব বেশি খাই, এই যেমন তরমুজ খাচ্ছি, এরপর আম আসবে, আম খাবো খুব, তারপর তো আছি। ফ্রুটসটা আমি সকালে খাই, অন্য সময় খাই না, আর সঙ্গে 2 পিস টোস্ট। আপনার সব থেকে পছন্দের খাবার কি, ফ্রুটস কি? আম 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 ছাড়া কিছু আছে বেস্ট। ও তো 2 মাস 2.5 মাস আম নিয়েই থাকি, সারাদিন 3-4টে আম খেয়ে নিই। যেটা আমি মানি সেটা হচ্ছে সকালবেলা হেভি ব্রেকফাস্ট দরকার আছে, কিন্তু সেটা যার যেরকম ভাবে খাবে। আর আমরা সারাদিন কাজে থাকি তো সকালে হেভি ব্রেকফাস্টটা খুবই দরকার, তারপর দুপুরবেলা লাঞ্চে খুব হালকা খেয়ে নাও, রাত্রের ডিনারটা ভালো দরকার। অ্যান্ড দ্যাট ইউ কিপ ইউর সেলফ অ্যাক্টিভ। ঘুম পাবে না, পাবে না, তো ভালো লাগে। আর এই গরমকাল তো এখন এই তরমুজগুলো খুব কাজে লাগে, সারাদিনের জন্য একটা মানে গুড ফুড। মানে অনেকে তো তরমুজের ধরো জুস খায়, আখের শরবত খায়, যার যেরকম ইচ্ছে, কিন্তু তুমি যদি ধরো এগুলোকে তরমুজটা কেটে যদি খাও, আর এখনকার তরমুজগুলো খুব মানে মিষ্টি তরমুজ গরমকাল, ইটস ভেরি টেস্টি অ্যান্ড ভেরি হেলদি। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের রাজনীতিক পরিধি তো শুধু পশ্চিমবঙ্গ নয়, গোটা ভারতবর্ষ জুড়ে। ভারতবর্ষের সমস্ত রাজনৈতিক দলের নেতৃত্বের সঙ্গে আপনার সুসম্পর্ক, সেখানে
তাদের ব্রেকফাস্টের এটা কিভাবে দেখেন? ভালো, আমরা লাইক দিচ্ছি। যার যেটা ব্রেকফাস্ট আমি সেটাই খেতে খাই, কিন্তু সাউথ ইন্ডিয়ায় গেলে আমি ধোসা খাবো, ইডলি খাবো, একটু ফ্রুটস খাবো, আর তরমুজ তো সব জায়গায় পাওয়া যায়। আবার যদি মহারাষ্ট্রে যাই, ওদের মহারাষ্ট্রিয়ানদের ব্রেকফাস্টটা দুর্দান্ত, কিন্তু স্পেশালি ওদের মহারাষ্ট্রিয়ান ভালো, ওরা খায়, যেখানে যা আছে তাই খায়। কিন্তু এখন প্যান ইন্ডিয়া বুফে সিস্টেম হয়ে একই খাবার সব জায়গায় হয়, কিন্তু আমি যেখানে যাই আই চুজ দি লোকাল ফুড। বিধানসভা নির্বাচনের প্রচারে কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কল্যাণদা, আমি প্রথমেই যে জিনিসটা জিজ্ঞেস করব যে আপনার রাজনীতিতে প্রথমে আসা কাকে দেখে, কার প্রতি ইন্সপায়ার? ও মমতাদিকে দেখে, অনেকবার বলেছে। আচ্ছা, মমতাদির জন্যই রাজনীতিতে আসা, মমতাদির জন্যই রাজনীতি করা। মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য রাজনীতিতে আসা, মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য রাজনীতি করা, কিন্তু শোনা যায় রাজনৈতিক ময়দানে যখন বিজেপি প্রথম এসেছিল তারা পশ্চিমবঙ্গ থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে চেয়েছিল, টার্গেট করেছিল, সেটা কি আপনি বুঝতে পেরেছিলেন? হ্যাঁ, বুঝিনি তা না, অনেকে অনেক রকম অফার দিয়েছিল, ওদের ওপরের টপ লেভেলের মিনিস্ট্রি সেসব করেছিল। কিন্তু আমি তো দিদি ছাড়া আমার কোনো দিদিকে নিয়ে রাজনীতি, দিদির জন্য রাজনীতিতে আসা, দিদির সঙ্গে রাজনীতি থাকা 1984 থেকে দিদির সঙ্গে রয়েছে। আর আমি মমতাদির যে ফিলসফি, পলিটিক্যাল ফিলসফি, তাতে আমি বিশ্বাস করি, আমি অন্য কিছুতে বিশ্বাস করি না। মমতাদি যেমন সমস্ত ধর্মের মানুষকে নিয়ে চলে, সেটা আমি বিশ্বাস করি। মমতাদি একটা সময় তো আমরা বলতাম যে পশ্চিমবাংলার সবচেয়ে বড় কমিউনিস্ট হচ্ছে মমতা ব্যানার্জি, জ্যোতিবাবু বা বুদ্ধদেব ভট্টাচার্য, ইন ট্রু সেন্স। মমতাদি গরিব মানুষের কথা ভাবা, গরিব মানুষের জন্য লড়াই করা, গরিব মানুষকে নিয়ে করা, অনেক ফাইট তো আজ ছিল মমতাদির মতো ফাইট তো সারা ভারতবর্ষে কোনো রাজনৈতিক নেতা বা নেত্রী নেই, যে 34 বছর সিপিএমকে একদম শুইয়ে দিয়েছে। তার দীক্ষায় দীক্ষিত আমি। অতএব অন্য কোনো দল কি বললো না বললো আমার কিছু এসে যায় না, কারণ আমার জীবনে অত কিছু লোভ নেই। আর আমি, ভগবান আমাকে অনেক দিয়েছে, যা দিয়েছে আই এম হ্যাপি উইথ দিস। মানুষের ভালোবাসা পাওয়া, দলের বিশ্বাস পাওয়া, আর মানুষের ভালোবাসা পাওয়া একটা রাজনৈতিক কর্মীর জন্য সবচেয়ে বড় জিনিস, জানবেন। আজকে পোস্ট আছে, কালকে পোস্ট নেই, আজকে মন্ত্রী আছে, কাল মন্ত্রী নেই, তার দাম কি আছে? জীবনে বেঈমানদের কোনো জায়গা হয় না। যারা বেঈমানি করে, দলের সঙ্গে বেঈমানি করে, তাদের টেম্পোরারি হয়তো একটা লাভ হতে পারে, কিন্তু আলটিমেটলি কোনো লাভ হয় না তাদের। আর মানুষ তাদের পছন্দও করে না, বিশ্বাসঘাতক বলে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কোনোদিনই ভাবিই নিয়ে এসে অনেক এসছে, ভাবি। বিক্রি পার্সন যখন করি তখন আমরা কংগ্রেসে ছিলাম, আর দিদি তখন ইউথ কংগ্রেসের প্রেসিডেন্ট ছিল, এমপি ছিল, মন্ত্রিত্ব তখন ছিল না, মন্ত্রিত্ব রিজাইন করেছে। বিক্রি পার্সনের মামলাটা দিদি যখন ওই ইয়েতে গেছিল, ওই তেলেনিপাড়ায়, তখনই আমাকে ফোন করেছিল একটা হেভিয়াস কর্পাস পিটিশন করা যায়। তো আমি কি রেডি হলাম তার জন্য। পরে ঘন্টা 3-4 পর দেখলাম আকবর আলী খান্দেকার, তখন এমএলএ হয়নি, আকবর আলী খান্দেকার আর দিলীপ যাদব আমাদের, ওরা দুজনে মিলে এলো, সে পিটিশন রেডি করে বিক্রি পার্সন মুভ করা হলো। পরবর্তীকালে দিদি যখন আবার এমপি হলো, আবার ইউথ কংগ্রেসের প্রেসিডেন্ট হলো, তখন লিগ্যাল সেলের দায়িত্ব আমার কাছে ছিল। তো অনেক মামলা করেছি, মামলা এখনও করছি। তো এখনও তো গরিব মানুষ, কত মানুষের মামলা দিনের পর দিন করে যাচ্ছে। মামলাটা গরিব মানুষদের জন্য করি, ইরেসপেক্টিভ অফ পলিটিক্যাল কালার। কিন্তু আমি যদি মনে করি কোনো জায়গায় একটা গরিব মানুষ বা কোনো মানুষের উপর অত্যাচার হয়েছে,
সেটা দরকার হলে আমাদের যে সরকার আছে সেই সরকারের বিরুদ্ধেও আমি মামলা করেছি। রিসেন্টলি তো দেখলে একটা করলাম কলকাতা হাইকোর্টে। যখন ক্ষমতায় আসেনি তখন তো আমি একমাত্র আমিই ছিলাম, আর তো কেউ ছিল না। এখন সুদিনে অনেকে এসছিল, কিন্তু আলটিমেটলি হয়তো তাদের কাছ থেকে রেজাল্টটা পাওয়া যায়নি, ঠিক আছে? তো ন্যাচারালি এখন আমি তো পুরনো সাথী, মমতাদির ছোট ভাই, তো যখন যা বলে তাই করি, আমারকে যা দেবে তাই করব, তার আমার কোনো বললাম তো অত্যাধিক কোনো ইচ্ছে নেই, কিন্তু দিদি যা বলবে আমি তাই করে দেবো, এটা আমার 100% করে দেবো, চেষ্টা তো করবো 100%। দেখো সব খেলাতেই তো সব জেতা যায় না, তো যাই হোক চেষ্টা তো করি। আজকালকার ছেলেদের অনেকে শর্টকাটে করে, ওসব আমার নেই, হাতেই নেই আমার। তো আমি খুবই খেটে বড় হয়েছি। আমার এই একাগ্রতা প্রফেশনে যেমন আমার একাগ্রতা, আবার পলিটিক্স যখন করি তখন আমার সেই জায়গায় একাগ্রতা। আই বিলিভ ইন হার্ড লেবার, I believe in honesty, and I believe in this concentration of mind. This is needed. আমার যা দেখো, আজ ধরো মমতাদি সরকারে আছে, মমতাদি যদি সরকারে না থাকতো, ধরেন না, তো আমার তো মামলার অভাব কোনোদিনই ছিল না। আমার 45 বছর প্রফেশনে তো আমার মামলার অভাব নেই। ওই যে আমি বললাম, অনেক সময় যদি আমি দেখি কোনো গরিব মানুষ বা কোনো জায়গায় অন্যায় অবিচার হয়েছে, আমি কিন্তু আমাদের সরকারের বিরুদ্ধে মামলা করেছি, তাতে অনেকের খারাপ লেগেছে, তারা কমপ্লেন করেছে, কিন্তু আমি তো আমার নীতি থেকে সরে আসিনি কখনো। আমি তার জন্য মিডিয়া হাইপ দরকার নেই, আমার কিচ্ছু দরকার নেই। আমি ওই নয় যে এখনকার যেমন হয়েছে, একটা মামলা করেই সবাই প্রেসের সামনে দাঁড়িয়ে যাচ্ছে, কেউ ক্যান্ডিডেট হয়ে যাচ্ছে, তা তো নয়। প্রফেশনটা হচ্ছে সেবা, ইটস এ নোবেল প্রফেশন। এর মধ্যে থেকে যদি পার্টি চুজ করে তোমাকে যে না হি ইজ ফিট ফর দিস, সেটা অন্য কথা। দেখো, মক্কেল কাকে মামলা দেবে এটা মক্কেলের ব্যাপার, কিন্তু মক্কেল মামলা দেওয়ার পর উকিল কিভাবে মামলা করবে সেটা কিন্তু উকিলের ব্যাপার। তখন মক্কেল ডিকটেট করবে না উকিলকে কিভাবে কি করতে হবে। সিদ্ধারা সোজা না থাকলে কোনো ক্ষেত্রেই তুমি ভালো কিছু করতে পারবে না, সে প্রফেশনেই বলো, পলিটিক্সই বলো, চাকরি বলো, যাই বলো, তুমি সিদ্ধারা সোজা তো করতেই হবে। মানুষের মধ্যে সচেতনতা বোধ আছে, কনসাসনেস আছে, বিবেক বলে একটা জায়গা আছে, সেই বিবেককে তো উত্তর দিতে হবে। আমি সততার সঙ্গে জীবনে প্রফেশন করেছি, রাজনীতি করেছি, এবং আমার ট্যাক্স ফ্যাক্স দেখেছো নিশ্চয়ই, কি ট্যাক্স ফ্যাক্স দিই আমি, তো আমার তো অন্য কিছু নেই। আর দিদির মধ্যে যেটা একটা গুণ আছে, দিদি কোনো অসৎ কাজকে একদম প্রশ্রয় দেয় না, হুইচ অ্যাট্রাক্টস মি। এখন সেই জায়গা থেকে তৈরি হয়ে যদি অসৎ কাজকে কখনো যদি যারা যখন করে না, প্রশ্রয় দেয় না, তখন আমি কেন, দলের কেউ অসততা করলে তা কেন আমি তাকে প্রশ্রয় দেব, বা অন্য কোনো দলে অন্য কেউ অসততা করলে কেন প্রশ্রয় দেব? আমি পরিশ্রম করে বড় হয়েছি, সততার সঙ্গে যারা থাকবে তাদের সঙ্গে রয়েছি, নিশ্চয়ই রয়েছে। অসৎ লোকেরা যাদের আলটিরিয়ার মোটিভ আছে তারা আমাকে হয়তো পছন্দ না করতে, আমার কিছু এসে যায় না, কারণ মানুষ আমাকে চেনে। আলটিমেটলি সার্টিফিকেট দেয় মানুষ, কিন্তু মানুষের সার্টিফিকেট দরকার, আর তোমার লিডারের সার্টিফিকেট দরকার। লিডারের কনফিডেন্স আর মানুষের কনফিডেন্স, লিডারের ভালোবাসা আর মানুষের ভালোবাসা, এই নিয়েই কিন্তু পলিটিক্সে একটা লোক তার গ্রহণযোগ্যতা বাড়ে এবং গ্রহণযোগ্যতা। শ্রীরামপুর বিধানসভা কেন্দ্রের প্রচারে কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কল্যাণদা, এবারে কি মনে হচ্ছে ভোটে? এবারে 230 থেকে 240টা সিট আসবে।
তন্ময় খুব ভালো ছেলে, ওর প্রফেসর ছিল এক সময় যাদবপুর ইউনিভার্সিটির স্টুডেন্ট প্রফেসর ছিল, তারপর বিভিন্ন চাকরি বাকরি করেছে। ও আমাদের মুখপাত্র, ভালো ছেলে, খুব ভালো ছেলে। কত মার্জিনে যে এখানে 30-35 হাজারে 30-35 হাজার ভোটে জিতবে। এখানে বিজেপির ক্যান্ডিডেট কোনো দম নেই, কোনো দম নেই, বিরোধী লোকের কোনো দম নেই। আর সিপিএম এর জামানত বাজেয়াপ্ত হবে, কংগ্রেসের প্রেসিডেন্টের জামানত বাজেয়াপ্ত হবে। इधर एक गद्दार है, वो बीजेपी का सब कांटेक्ट है, उनको बीबी के उत्तरपाड़ा में बीजेपी के कैंडिडेट के लिए कोशिश किया था, समझा? हाँ हाँ। তন্ময় ঘোষ শ্রীরামপুরের প্রার্থী, কি মনে হচ্ছে? আপনারা দেখছেন এই রাস্তায় মানুষের ঢল এবং উচ্ছ্বাস। কল্যাণদা নিজে হচ্ছে পায়ে হাঁটছেন এবং আজকে নয়, উনি আগেও হেঁটেছেন, আগামী দিনেও হাঁটবেন। সেখানে মানুষের যে উচ্ছ্বাস এবং আবেগ, তৃণমূল কংগ্রেস ছাড়া বাকিদেরকে রাস্তায় দেখা যাচ্ছে না। শুধুমাত্র তৃণমূল কংগ্রেসই আছে। শতাংশের হিসাবে 90% তৃণমূল কংগ্রেস রাস্তায়, আর বাকি 10% বিরোধী। বাকিটা মানুষ, শ্রীরামপুর বিধানসভার মানুষ বলবেন তাদের আশীর্বাদের ফল আমরা চৌকাঠ নিয়ে দেখতে পাবো। শ্রীরামপুর কেন্দ্রে সংখ্যালঘু ভোট এবং অন্যান্য বাঙালি ভোট, এটা কি কোনো ফ্যাক্টর হয়ে দাঁড়াবে? না, এখানে সংখ্যালঘু ভোট যা আছে আর 98% ভোট তৃণমূল কংগ্রেসের পক্ষে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষে পড়বে। সুতরাং এখানে ফ্যাক্টর হওয়ার কিছু নেই। শুধু সংখ্যালঘু নয়, সমস্ত ভোটেই এবার আপনারা দেখতে পারবেন 2021-এর থেকেও লিড, অন্তত 10,000 বেশি লিড হবে এবার। जय श्री राम के चिन्ह से श्री राम नहीं होता है, अंदर से श्री राम है तो श्री राम होता है। आज तक हम कांग्रेस के शुरू दूसरा को वोट नहीं दिया। अभी तो तृणमूल कांग्रेस को देना। भाई लोग सब देगा, बट हम कांग्रेस छोटा भाई का बात छोड़िए, उनका जो आता है करवा देंगे। धोखा ना कोई जैसा नहीं नहीं ठीक है, आपको आपको जो सबका समर्थन मिलेगा, हमारा भाई लड़का सब देगा। आप पाड़ा में बोल देना, अब अंदर का टाइम पाड़ा में बोल देना, पाड़ा में बोल दीजिए, पाड़ा में बोल देंगे आपका वोट आप कांग्रेस में दीजिए, पाड़ा का पूरा वही बोलेगा। लेकिन वोट के बाद मेरा साथ रहना होगा। कांग्रेस तो नहीं रहेंगे, हम रहेंगे।
रहते हैं तो आपके साथ तो हम लोग रहते ही हैं। भाई नहीं नहीं दादा को बोलो लड़का हम भाई हमारा डीजे हमारे भाई सब रहेगा हमारा लड़का नाती सब रहेगा बाकी हम कांग्रेस छोड़ नहीं आपको आपको छोड़ने के नहीं बोला है, आपको हम बोला है, लेकिन इलेक्शन का बात देखिए, काम करने के लिए तो एक आदमी लगेगा। अब जाने के ऊपर अब क्या नहीं क्या जाने का ऊपर है। परिवार तो रही फिर 10 बहुत कितना उम्र हो आपके आशीर्वाद में हम लोग बहुत और हमारा कितना है अब जानते हैं 70। अब क्या बोल रहे हैं, अभी आप 15 साल अरे जिएंगे। देखिए माला माला कोई कटनो चिल्लाए कम या बेसी पहुंचा ही है सरकार बनेगा फिर मिलेगा कहने से नहीं होगा मेरा साथ हनुमान जी है। और तो वोट कम बेसी हो सकता अच्छा है सुनिए, मेरा साथ काली है, मेरा साथ दुर्गा है, मेरा साथ शिव है, मेरा साथ हनुमान जी है, मेरा साथ श्री राम है, मेरा साथ जगन्नाथ देव है, मेरा साथ कृष्णा जी है। कौन नहीं है मेरा साथ? चिढ़ के दिखाएगा क्या? हमने कैंडिडेट साहब के आशीर्वाद दे दी हनुमान जी से तो लेते ही है चलो हनुमान जी का मंदिर चलो। শ্রীরামপুরের প্রচার সেরে এসে একটু দুপুরের খাওয়া দাওয়া, একদম সাধারণ খাওয়া দাওয়ার মধ্যে থাকেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কল্যাণদা, গরম পড়ে গেছে, গরমের মধ্যে আপনার মেনু কি আজকে? এই তো আজকে দেখো নিম বেগুন, নিম বেগুন আমার খুব ফেভারিট। গরমে নিম বেগুন আছে, ওই ডাঁটা দিয়ে একটা চচ্চড়ি আছে, ডাঁটা কুমড়ো দিয়ে, পাঁচ মিশালি বলে না আমাদের, পোস্তুর বড়া, মাছের টক খেতে ভালোবাসি বাহ, গরমকালে, একটু চিকেন আর একটু দেশি চিকেন আর চাটনি। আবার আপনার ফেভারিট কি খাবার? আমি সবই খাই, যা আছে তাই খাই। মানে ঘরোয়া রান্না পছন্দ না একদম আমি ঘরোয়া রান্না, স্পাইসি খাবার? না না, আমি হালকা, আমি সারা বছরই হালকা খাই। আজকে সেই কিন্তু বাইরের খাবার খেলে যা হয়। কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি এই হালকা খান বলেই কি আজকে 70 বছর বয়সে দেখা যাচ্ছে যে প্রচারে রাস্তার পর রাস্তা হেঁটে প্রচার করতে পারছে? এটা আসলে কি জানো তো, রাজনীতিতে যদি তুমি দলকে ভালোবাসো না, তখন ন্যাচারালি তুমি মানুষকে ভালোবাসবে। রাজনীতি এমন একটা জিনিস, সবচেয়ে টাফ কাজ হচ্ছে রাজনীতি। করতে 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 করতে
ভোট নির্বাচন করতে, আমি তো অনেকগুলো নির্বাচন করেছি, আমার তো মানে নিজে দাঁড়িয়েছি ছেড়ে দাও নিজে কবার, ঠিক আছে। তাছাড়া আমি তো চুয়াল্লিশ সাল থেকে নির্বাচন করছি। নির্বাচনটা আমি খুব ভালো বুঝি কীভাবে করতে হয়। চুয়াল্লিশ সাল থেকে মমতাদির নির্বাচন, মমতাদির নির্বাচন, 91 মমতাদির নির্বাচন, 93 মমতাদির নির্বাচন, 98 মমতাদির নির্বাচন, 99 মমতাদির নির্বাচন, 2001-এ আমার নির্বাচন, যখন এমএলএ দাঁড়িয়েছিলাম, 2004-এ মমতাদির নির্বাচন, 2006-এ আমার নির্বাচন, 2009-এ আমার নির্বাচন, 2014-এ আমার নির্বাচন, মাঝে 2011 বিধানসভা নির্বাচন, 2016 বিধানসভা নির্বাচন, 2019 আমার নির্বাচন, 2021 বিধানসভা নির্বাচন, 2024 আমার নির্বাচন, 2026 বিধানসভা নির্বাচন, এরপর তো ধরো পঞ্চায়েতের নির্বাচন, মিউনিসিপ্যালিটি নির্বাচন সব আছে। 2001-এ যখন মমতাদি আমাকে বলে তোমার দাঁড়াতে হবে, তখন দিদিকে আমি বলেছিলাম, দিদি আমি তো আছি আপনার সঙ্গে, আমার একটা শখ আছে। বললো কি বলো? আমি নির্বাচন দাঁড়াবো না, আমি তো আপনার সঙ্গে আছি, আপনি মুখ্যমন্ত্রী হলে আমাকে অ্যাডভোকেট জেনারেল করবে। দিদি তখন বললো যে যা আছে আগে সেটা করো, তো পরে দেখবো। সেটা কোনো আক্ষেপ আছে? না না, কিছু নেই। সিদ্ধার্থ রায়কেও বিধান রায় বলেছিল, মানুদাকে আমি তো মানুদার খুব ক্লোজ ছিলাম। বিধানে তখন ভবানীপুর কেন্দ্র ছিল, মানুদাকে ডেকেছিল বিধান রায়, তুমি আমি হবো না, আমার অ্যাডভোকেট জেনারেল হওয়ার খুব ইচ্ছা। আমরা আইনের লোক তো, কিন্তু এখন কোনো আক্ষেপ কি থাকবে? অনেক কিছু পেয়েছি রাজনীতি থেকে। ইডি সিবিআই সারা বছর ওরা করে, 4 বছর 3 বছর ঘুমিয়েছিল, আবার ইলেকশন এসছে, তৃণমূলকে হাঁটাতে হবে, তৃণমূলের নেতাদেরকে ভয় দেখাতে হবে, তাই জন্য আবার ইডি সিবিআই করছে। ওদের ইডি সিবিআই, ইলেকশন কমিশন, প্রচুর সেন্ট্রাল ফোর্স সব রয়েছে, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে 12 কোটি মানুষ রয়েছে। এই অমিত শাহকে নিরাপত্তার বিষয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে আনতে বাধ্য করেছিল সুন্দরবন অঞ্চলে, আর সেই অমিত শাহ আজকে বলছে পশ্চিমবঙ্গে এসে 15 দিন থাকবেন। সেই কল্যাণ ও 15 দিন থাকুক, আমার কোনো আপত্তি নেই, যেন 4 মে বিকেলবেলায় ও থাকে। আমার একটু সবুজ আবির খেলতে হবে না? এই চিটিংবাজদের উত্তর দেবে বাংলার মানুষ। ভারতবর্ষের 1 নম্বর চিটিংবাজ হচ্ছে নরেন্দ্র মোদী। আমি যেখানেই ভারতবর্ষের যে প্রান্তেই যাই না কেন, সেই প্রান্তে আমাকে জিজ্ঞেস করে, दादा दीदी कैसा है? आना दीदी तो अच्छा है। दादा चुनाव कैसे चल रहा है? आज फोन से हमारे चुनाव कैसे चल रहा है? बोला बहुत अच्छा। बोले देखिए दीदी को इस बार 230 से 240 सीट लेके आना होगा, और 230 से 240 सीट 4 में थे, और जब पश्चिम बंगाल में हो जाएगा ना, उधर जो घंटा बजेगा उस घंटा से 2029 में नरेंद्र मोदी का भी घंटा बज जाएगा। नरेंद्र मोदी की बोलছে না, তা হবে না, এবার থেকে আমি ঠিক করব আমার ভোটার কারা হবে, যারা আমাকে ভোট দেবে তারাই শুধু ভোটার থাকবে, আর বাকি সব বাদ।
মেনে নিতে পারি আমি। রাজার কাজ কি? রাজার কাজ হচ্ছে প্রজাকে আগলে রাখা, দু বাহু ধরে প্রজাকে আগলে রাখবে রাজা। রাজার কাজ কি? রাজার কাজ হচ্ছে প্রজার মাথায় ছাতা তুলে ধরা, যাতে বৃষ্টি না লাগে, রৌদ্র না লাগে, তার রাজার কাজ। আরে এমন এক রাজা, যে রাজা ছাতা সরিয়ে নিয়ে, বাহু সরিয়ে নিয়ে প্রজাকে দূরে ঠেলে ফেলে দিয়ে বলছে আগে প্রমাণ করো তুমি আমার প্রজা বলে। কি আজব রাজা! এ তো আজব রাজা নরেন্দ্র মোদী। ছাতাটা সরিয়ে নিচ্ছে, ঠেলে দিচ্ছে, ভাই বলে প্রমাণ করো, প্রমাণ করো তুমি আমার প্রজা বলে। এ অবাক রাজা। দুটো স্ক্র্যাচ নিয়ে এখন চলছে। বলেছিল না ইসকা বাদ 400 পার? শুনেছিলেন তো পার্লামেন্টে, আমি বলেছিলাম, শুনেছিলেন না? ইসকা বাদ 400 পার। 400 পারে কি হয়েছিল? চু কিটকিটে চু ধরেছিল, চু হচ্ছে 400। কিট 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 কিট। ए मोटा भाई कितना हुआ रे? बोले दादा 240। सरकार कैसे बनाएगा? वो बना देगा, कहाँ से मिलेगा? दो तो स्क्रैच है, दो तो स्क्रैच लेके चलेगा। कौन कौन है स्क्रैच? बोले नीतीश कुमार का एक तो स्क्रैच है, और एक तो चंद्रबाबू का नायडू का एक तो स्क्रैच है। बोले चंद्रबाबू नायडू आएगा? बोले क्यों नहीं आएगा? उसका बीवी 1000 करोड़ का बहुत घपला किया है, अभी ईडी सीबीआई देके अरेस्ट करा देगा, वो अभी अभी चला है। এখন দুটো স্ক্র্যাচ নিয়ে আসছে, একটা স্ক্র্যাচ যে মুহূর্তে পড়ে যাবে না, আবার লোকসভা নির্বাচন। এরা হিন্দুও না মুসলিমও না, এরা হাইব্রিড হিন্দু হয়ে গেছে, বুঝতে পারছেন? সনাতনী হিন্দু, হাইব্রিড হিন্দু, হাইব্রিড। এরা হিন্দুও না, এরা মা কালীর কাছে যাবে না, এরা শিবের পুজো করবে না, এরা গাজনে আসবে না, এরা সরস্বতী পুজো করবে না, এরা কালী পুজো করবে না, এরা কিচ্ছু করবে না, এমনকি হনুমানজির পুজোও করবে না। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আর কোনো কথা নেই। আরে শ্রীরামটা কে জিজ্ঞেস করুন? ও আমি জানি না, মোদী জানে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম বলে আমরা জানি না, ও মোদীজি জানে। মোদীজি আমাদের বলতে দিয়েছে, তাই আমরা বলছি। বলে তোমাদের কি বলতে বলেছি? ওই দুটো কথা বলতে বলেছি। বলে কি কি? জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, আর মাদি 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 মাদি, আর কিছু জানে। অশিক্ষিত দল, অশিক্ষিত লোকেরা কোথায় রয়েছেন না? ভারতীয় জনতা পার্টি। যত ধান্দাবাজ, যত চোর, যত ডাকাত, যত গুন্ডা, যত ধর্ষণকারী, আমি বলছি ওদের ওই সুব্রমণিয়াম স্বামী আছে না, বিজেপির লিডার, সেই বলছে, আমি তো বলছি। বলছে মহিলাদের মন্ত্রিত্ব দেওয়া হয় অন্য কারণে, মোদীর সঙ্গে একটুখানি কি সব আছে আমি বলছি না, এটা সুব্রমণিয়াম স্বামী বলছে। কি মোদীর সঙ্গে ইন্টু বিন্টু না করলে নাকি তাদের মন্ত্রিত্ব পায় না? এটা অদ্ভুত লোক। বললাম তো, যার প্রোটেক্ট করার কথা সে আবার অন্য কিছু করছে। আমার কথা না, সুব্রমণিয়াম স্বামী তার, সে বলছে। আমি কাউকে বললাম, আমি তো অবাক হয়ে গেছি। দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সমস্ত কথা বলছে, প্রধানমন্ত্রীর থেকে কোনো তত্ত্ব প্রতিবাদ করলো না। বিজেপির কোন নেতা কিন্তু প্রতিবাদ করেনি। সুব্রমণিয়াম স্বামী যে এত বড় কথা বলে দিল, কই বিজেপির তো কেউ প্রতিবাদ করেনি। বিজেপিতে এত ক্রিমিনাল কেস করে, কই করতে যায়নি তো সুব্রমণিয়াম স্বামীকে। সুব্রমণিয়াম স্বামীকে যদি একটুখানি নাড়াচাড়া করো না, তোমাকে পুরো নেড়ে ছেড়ে একদম ঘর পাঠিয়ে দেবে একদম। বাংলার মেয়েদের ধারণা, বাংলার মেয়েরা শক্তিধারিণী, মা দুর্গার এক একটা অঙ্গ, মা কালীর এক একটা অঙ্গ। ওই শক্তি যখন বেরোবে, বিজেপি তখন শেষ। এই দস্যুদের বধ করার জন্য তো মা কালীকে ওই রূপ দিয়েছিলাম, তাই তো? অসুরকে বধ করার জন্য তো মা দুর্গা ওই রূপ নিয়েছিল। তা সেই অসুরকে এবার বধ করতে হবে মায়েদের। আমার মা দুর্গার রূপ দিন, অসুর বধ করুন। 29শে এপ্রিল অসুর বধ। আয় আয়। আর আমি তো বলেইছি, অনেক আগে বলেছি,
আমি তো অনেক আগেই বলেছি 2026-এর নির্বাচন হয়ে যাবে, তারপর যে দুর্গাপুজো হবে না, সেই দুর্গাপুজো বিভিন্ন জায়গায় অসুরের যে মুখগুলো হবে না, একটা বিজেপি নেতার অসুরের মুখ করে দেবো। কোথাও মোদীকে মারছে, কোথাও অমিত শাহকে মারছে, কোথাও শুভেন্দুকে মা দুর্গা মারছে অসুরের মুখ, কোথায় সুকান্ত, কোথাও একটা দিলীপ ঘোষ। দেখবেন আপনি, আমিও দুর্গাপুজো করি, আমিও একটা করবো। দেখুন না, শুধু 230টা সিটে জিতিয়ে লাইন দাও, শুধু লাইনে দাঁড় করে দিয়েছে, একটার পর একটা লাইনে দাও। 2016 থেকে 2026 লাইনে দাঁড়াও, লাইনে দাঁড়াও, লাইন দাও। প্রথমে কি? প্রথমে হচ্ছে নোটবন্দির লড়াই, নাই যাও ব্যাংকে লাইন দাও, 2000 টাকা দাও, 2000 টাকা নাও, 2000 টাকা দাও, 2000 টাকা নাও, নোটবন্দির লাইন। তারপরে লাইন কি? তারপরে লাইন হচ্ছে আধার কার্ডের লাইন, লাইনে দাঁড়াও, আধার কার্ডের লাইন। তারপরে লাইন কি? তারপরে লাইন হচ্ছে কোভিডের ভ্যাকসিনের লাইন, যা লাইন দাও। কি ঠিক বলছি? কয়েকদিন আগে কিসের লাইন? 6 মাস আগে SIR এর লাইন, লাইনে দাঁড়াও, সব লাইনে দাঁড়িয়ে আছে, একটু একটু করে রেখেছি। সারা বাংলার মানুষ লাইনে দাঁড়িয়ে আছে SIR এর লাইন। আবার এখন লাইন কি? গ্যাসের লাইন দাও, গ্যাসের লাইন দাও, গ্যাসের লাইন দাও, গ্যাসের লাইন। কেরোসিনের লাইন, ডিজেলের লাইন, লাইন আর লাইন, লাইন আর লাইন। 29শে এপ্রিল মমতা দিকে 230 থেকে 240টা সিটে জেতালে না, 2029-এ নরেন্দ্র মোদীকে হারিয়ে দিয়ে নরেন্দ্র মোদীকে আর অমিত শাহকে লাইনের শেষকালে দাঁড় করিয়ে রাখবো। দাঁড়াও লাইন, দাঁড়াও লাইনে, দাঁড়াও। আর এত চুরি ডাকাতি করেছে না, এত চুরি ডাকাতি করেছে, সব অ্যারেস্ট করাবো, সব অ্যারেস্ট করাবো 2029-এর পর। অ্যারেস্ট করার পর হাজতখানায় টয়লেটের জন্য লাইনে দাঁড়িয়ে আছে নরেন্দ্র মোদী, পিছনে দাঁড়িয়ে আছে অমিত শাহ। ভারতবর্ষের আগামী দিনের নতুন সূর্য, নতুন আলো, নতুন অক্সিজেন, নতুন বাতাস হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দিনে ভারতবর্ষকে রাজ করবে, তার লড়াই। তাই 2029 এপ্রিল আপনারা সুবীর চ্যাটার্জিকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, জয় বাংলা। সকালে হুগলির রিষড়া থেকে শুরু করেছিলেন আসন্ন বিধানসভা নির্বাচনের প্রচার। অবশেষে ডোমজুড়ের জগৎবল্লভপুরে সুবীর চট্টোপাধ্যায়ের প্রচার দিয়ে শেষ করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় সকাল থেকেই ছিল বিভিন্ন অনুষ্ঠানে জনগণের সমাগম। মানুষের কাছে তিনি আবেদন রাখলেন আগামী বিধানসভা নির্বাচনে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে 230 থেকে 40টা আসনে জয়লাভ করানো। এখন দেখার 4 মে জনগণ তার এই আবেদনে সাড়া দেয় কি দেয় না। ক্যামেরায় মনুজেশ মুখার্জি ও দিলীপ রায়ের সঙ্গে পীযূষ কান্তি নাগ, কলকাতা টিভি।